আমাদের মাঝে এখন মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট এহসানুল হুদা। অ্যাডভোকেট এহসানুল হুদা স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ লেবার পার্টির 44তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইমরান। আজকে আলোচনা সভার মধ্যে আমাদের সকলের প্রিয় গণতন্ত্রের অত্যন্ত প্রহরী বিএনপির মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন 20 দলীয় জোটের এবং লেবার পার্টির অসংখ্য নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। বিগত 12 বছর যাবৎ আমরা একটি দুঃস্বপ্ন, দুঃশাসন আর অরাজকতার মধ্যে আছি। এ দেশকে একটি হীরক রাজার দেশে পরিণত করেছে এই অবৈধ আওয়ামী সরকার। কয়েকদিন আগে একটি নাটক সাজিয়েছে তারা মন্দিরে কোরআন শরীফ থেকে। আপনারা অনেকেই হয়তো বা জানেন না, পাকিস্তান আমলেও এই দেশে কোনো মন্দির হামলা হয়নি। বাংলাদেশের সর্বপ্রথম দুর্গাপূজার দ্বিতীয় দিন 1972 সালে শেখ মুজিবের আমলে হামলা হয়েছিল। এই দেশে এই সমস্ত হামলাগুলো তারা পরিকল্পিতভাবে করে। আধিপত্যবাদের দোষর এবং যারা এই সরকার যারা থাকে এবং আধিপত্যবাদের যারা ক্রিয়া, তারাই এই সমস্ত কাণ্ডগুলো ঘটিয়ে থাকে। অনেকে আজকে আমরা বলছি যে আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ ভারসাম্যহীন, তার পদত্যাগ দাবি করছি। আমি মনে করি এই ধরনের আরো অসংখ্য মুরাদ সৃষ্টি হোক আওয়ামী লীগের মধ্যে। দেশের মানুষ জানুক কি ধরনের লোক আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করে। সুতরাং আমাদের তাদের পদত্যাগের দরকার নেই। শেখ হাসিনা বলেছেন যে কেন মানুষ ভোট দিবে এবং কারা বিএনপিকে ভোট দিবে। আমি বিশ্বাস করি অল্প কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাবো এদেশের মানুষ এবং কারা জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত করবে, কারা বিএনপি এবং বিরোধী জোটকে ভোট দিবে ইনশাআল্লাহ। আরেকটি কথা আমি বলছি, এই তো আমাদের যেটা কয়েকদিন আগে আপনার ইয়েটা করি না, বাংলাদেশে আজকে আমরা যে কথাটা বলি যে সবাই দাবি তুলি যে আন্দোলনের মাধ্যমে আমরা একটি সরকার প্রতিষ্ঠিত নিরপেক্ষ সরকারের অধীনে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছি। আমরা কার কাছে দাবি জানাচ্ছি? আমার খালি একটি প্রশ্ন, আমরা কার কাছে দাবি জানাচ্ছি? যে সরকার আপনাদের কোনো দাবি পূরণ করবে না, তার কাছে কিসের দাবি? আমাদের লক্ষ্য একটি হতে হবে, রাজপথ। রাজপথ ছাড়া আমাদের মুক্তির কোনো বিকল্প নেই, আন্দোলন ছাড়া আমাদের মুক্তির কোনো বিকল্প নেই। আমি সকলকে ঐক্যবদ্ধভাবে এক কাতারে সামিল হয়ে এই অবৈধ হাসিনা সরকারকে উৎখাতের আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানাবো। আমাদের আদর্শ, আমাদের লক্ষ্য একটি, হটাও হাসিনা, বাঁচাও দেশ। আমার নেতা তারেক রহমান, আমার নেতা বাংলাদেশের জাতীয়তাবাদের কান্ডারি, তার কথায় আমি প্রতিধ্বনি হিসাবে বলছি, আমাদের জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত করতে হলে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, দেশে সুশাসন ফিরিয়ে আনতে হলে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে আমাদেরকে সমস্যায় বলতে হবে টেক ব্যাক বাংলাদেশ, শেখ হাসিনা থেকে মুক্ত করতে হবে বাংলাদেশকে। এই প্রত্যাশা করি আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন জাকপা চেয়ারম্যান খন্দকার লুৎফুর রহমান। খন্দকার লুৎফুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক আয়োজিত আজকে 44তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে এই আলোচনা সভা সম্মানিত সভাপতি লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইমরান, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই স্বৈরাচার বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য যিনি আপোষহীনভাবে লড়াই করে যাচ্ছেন, এই দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে
তার যে কৌশল রণনীতির ভিতর দিয়ে তিনি এগিয়ে চলছেন, জিনাকে ডাকলে এই স্বৈরাচারী এই জালিম সরকার একটি ময়লার গাড়িতে আগুন দেওয়ার মামলা দেওয়ার জন্য দেখিয়েছিল। সেই স্বৈরাচারী বর্তমানে জালিমশাহী এই হাসিনা সরকারের বিরুদ্ধে যে চলমান আন্দোলন, সেই আন্দোলনকে গতি বাড়ানোর জন্য তিনি বীরদের জোটকে সমন্বয় করে আরো শক্তিশালী করে এই স্বৈরাচারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে স্বৈরাচারের পতনকে নিশ্চিত করার জন্য তিনি এগিয়ে যাচ্ছেন। সেই সংগ্রামী জননেতা জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর উপস্থিত আছেন বীরদের সংগ্রামী নেতৃবৃন্দ, লেবার পার্টির সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সাগর রণের উত্তরসূরি আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আজকে এমন একটি সময়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে তারা কারাগারে রেখেছে। বন্ধুরা আমার, আজকে চিকিৎসার জন্য তার শারীরিক অবস্থা আজকে খারাপের দিকে দিন দিন যাচ্ছে। দেশনেত্রীকে মুক্ত করার জন্য আজকে সারা দেশে আমাদের আন্দোলন করে তুলতে হবে, যে আন্দোলনের মাধ্যমে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারবো। এই গণতন্ত্র লড়াইকে আমাদের ত্বরান্বিত করতে হবে। আজকে আমরা টেলিভিশন খুললেই লক্ষ্য করি ওই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারবার বলে গণতন্ত্রের জন্য নির্বাচনে যেতে হবে, নির্বাচন করবে, কিন্তু তাকে বলতে চাই যে নির্বাচনে তোমরা দিনের ভোট রাত্রে করেছ, যে নির্বাচনের জন্য তোমরা আগামী 300 সিটের মধ্যে 140 সিট তোমরা দখল করে নিয়ে সরকার গঠিত করেছিল, যে নির্বাচনের মাধ্যমে 5% ভোটও উপস্থিত না হয়েও তোমরা থেকে বলছো সুশৃঙ্খল ভাবে এমন নির্বাচন আমরা করিনি। হ্যাঁ, সুশৃঙ্খল ভাবে হবে তো যদি দিনের ভোট রাখতে হয়, সেটা তো লোকজন যেতে পারে না। সেখানে এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করি, এই নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করে। তাই আমরা এখানে এই জনগণকে সুসংগঠিত করে জনগণের সাথে নিয়ে যে নির্বাচনের মাধ্যমে আমরা সকলের অংশগ্রহণ করার যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি। আজকে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমের নেতৃত্বে এই চলমান আন্দোলনকে বেগমান করে এই স্বৈরাচার এই জালিম সরকারের পতনকে নিশ্চিত করা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবনত মৃত্যু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খন্দকার রহমান। আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন এনপিপি এর চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান করণ। আমরা সময় স্বল্পতার কারণে আমাদের মাঝে যারা বক্তৃতা দিতে পারেন না বা এখানে উপস্থিত আছে তারা হচ্ছে মোহাম্মদ হুমায়ুন কবির, যুগ্ম মহাসচিব বাংলাদেশ লেবার পার্টি, আব্দুর রহমান খোকন, যুগ্ম মহাসচিব বাংলাদেশ লেবার পার্টি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এখানে উপস্থিত আছে। এখন আমি আহ্বান জানাচ্ছি এনপিপি এর চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান করণ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ লেবার পার্টির ৪০তম প্রতিষ্ঠাতা বার্ষিক আলোচনা সভার লেবার পার্টির সম্মানিত সভাপতি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, আজকের অনুষ্ঠানের মধ্যমণি বারবার কার নির্যাতিত নেতা, সাবেক মন্ত্রী, সকলের কাছে গ্রহণযোগ্য নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের জোটের শীর্ষ নেতৃবৃন্দ, লেবার পার্টির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অবস্থা সম্বন্ধে আপনার সবাই অবগত আছেন। এই সরকার মানে শেখ হাসিনার সরকার বাংলাদেশে কি কি উন্নয়ন করছে আর কি কি লুটতরাজ করছে। শেখ হাসিনা প্রায় টেলিভিশন খুলে দেখা যায় আমার সময় পদ্মা ব্রিজ হয়েছে, আমার সময় মেঘনা ব্রিজ হয়েছে, আমার সময় হয়েছে। এত উন্নয়ন যদি হয় তাহলে একটা ভোট নিরপেক্ষ দলের অধীনে, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ভোট দিতে অসুবিধা হয়।
নির্বাচন দিতে অসুবিধা কি? কারণ হচ্ছে নির্বাচন তার দিতে যাবে না। আমরা অতীতে দেখেছি 2018 সালে দিনের ভোট রাতে করে নিয়েছে, 2014 সালে তো ভোটই হয়নি। তারা জানে যে পরিমাণ টাকা চুরি করেছি, যে পরিমাণ অন্যায় অত্যাচার করেছি, যে পরিমাণ নির্যাতন করেছি, যে পরিমাণ খুন করেছি, যে পরিমাণ মামলা দিচ্ছি, আমরা যদি নিরপেক্ষ সরকার নির্বাচন দিই তাদের 2টাও সিট পাবে না এবং তারা এই দেশের কড়াই ডাল সারার করতে হবে না। কিন্তু কিভাবে নিরপেক্ষ সরকার নির্বাচন অধীন করতে হবে এটা আমরা সবাই ভালো জানি। এই যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তার নেতৃত্বে বিরোধী দলের জোট এবং সর্বদলের জোট গঠন করে আমরা আন্দোলন করব। এমন আন্দোলন হবে যে শেখ হাসিনা পলায় যেতে বাধ্য হবে এবং তার মন্ত্রী পরিষদ সবাই পলা যাবে। আমাদের নেতা গণতন্ত্র মানুষ কন্যা, আমরা যা খালেদা জিয়াকে বলি, তাকে দীর্ঘদিন ধরে জেলখানায় বন্দী করে আছে। কেন? সে বলে প্রস্তুত চুরি করছে, কোনো টাকা চুরি করে নাই, যে টাকা আছে তার থেকে 4 গুণ 5 গুণ হয়েছে। তাই তো যদি তাকে জেলে রাখা হয় তাহলে শেখ হাসিনা যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে তার কত বছর জেল হওয়া উচিত? তুমি কেন বেগুন পড়া করছো? তুমি বিদেশে টাকা পাচার করছো, তোমার মন্ত্রী পরিষদ দেশে পাচার করছে, তোমার যে সমস্ত এমপিরা ভাত খেতে পারতো না তাদের রাষ্ট্রপ্রসাদ গঠন করছে, বাংলাদেশকে লুট করে ফেলেছে। এখন এই লুট তরাসের থেকে মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য আমরা সবাই একজোট হয়ে আন্দোলন করব এবং এমন আন্দোলন হবে ইনশাআল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানুষের ভোটের অধিকার হবে এবং নিরপেক্ষ সরকারের নির্বাচন হবে। এই আশা ব্যক্ত করে আমি আর বক্তব্য শেষ করছি এবং লেবার পার্টিকে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটা জন্য। মুস্তাফিজুর রহমান মিরান সবসময় অনুষ্ঠানের মাধ্যমে সাহসী ভূমিকা রাখছে, এই জন্য বিশেষ করে মুস্তাফিজুর রহমান মিরানকে এনপি পিপুলস পার্টির পক্ষ থেকে আবার ধন্যবাদ। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশ লেবার পার্টি 44তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের সম্মানিত সভাপতি, রাজনীতিবিদ, সংগঠক ডক্টর মুস্তাফিজুর রহমান মিরান, আজকের এই সুন্দর আয়োজনের প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্ব নতুন করে ফিরে এনে আবার মানুষকে আশা জাগানো সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব শ্রদ্ধাভাজন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই প্রোগ্রামে উপস্থিত ঐতিহাসিক প্রেক্ষাপটে গঠিত ঐতিহাসিক 20 দলীয় জোটের সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী কর্মী, সুধী, শুভাকাঙ্ক্ষী এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, স্বাধীনতা পেরিয়ে আমরা অনেকগুলো বছর এখানে এসে দাঁড়িয়েছি। যে বাংলাদেশ লেবার পার্টি আজকে তাদের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, শুরুতেই আমি বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং এই সংগঠনের সমস্ত নেতাকর্মীকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। তাদের অগ্রযাত্রা যেন সামনের দিকে আরো সুন্দর এবং বেগবান হয়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, একটি দলের প্রতিষ্ঠা একটি দেশের স্বার্থে, একটি দেশের কল্যাণে।
বাংলাদেশ লেবার পার্টি তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। তারা এগিয়ে যাবে, বাংলাদেশের মানুষের ভালোবাসা পাবে, দুঃশাসনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যখনই যারা লড়াকু সৈনিকের ভূমিকা পালন করবে, দেশের মানুষের অপরিসীম আন্তরিক ভালোবাসায় তারা সিক্ত ছিল, সিক্ত আছে এবং ভবিষ্যতেও তারা সিক্ত থাকবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, প্রধান অতিথি কথা বলবেন। আমরা কথা বলার লোক না, আমরা রাস্তায় কাজ করার লোক। আমরা কাজ করতে চাই, আমাদের নেতৃবৃন্দকে আমরা কথা বলতে দিতে চাই, আমরা কাজ করতে চাই। আমরা কাজ করেছি এবং আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি উত্তরণের জন্য আজকে সর্বপ্রথম দরকার, এই সরকারের সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল আমাদের জাতিকে বিভক্ত করে, জাতিকে আলাদা আলাদা করে, তছনছ করে দিয়ে আমাদেরকে নিজেদেরকে সমস্ত কিছুকে ছিন্ন ভিন্ন করে ফেলে আমাদের প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথমে দল থেকে বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে দলটিকে তার টার্গেট করেছে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সরকার সেই জায়গায় ব্যর্থ হয়ে তারপর তারা হাত দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে এই দলটিকে তছনছ করে জাতিকে আরেকটা বিভক্তির মধ্যে ফেলে দেওয়া, সেই জায়গায় তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে জানিয়েছিলাম, বাংলাদেশ জামাত ইসলামী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ার পর এরকম আরো কয়েক লক্ষ কোটি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ আজকের পরিস্থিতি। আমি পল্টনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসের সামনে ভিক্টোরিয়া জোটের একটি প্রোগ্রামে একজন পুলিশ অফিসার আমাকে এসে বলেছিলেন, আজকের বক্তব্যটি একটু নরম করে দিবেন। আমি বলেছিলাম কেন? বলেছিল পরিস্থিতি ভালো না, বুঝতেই তো পারছেন। আমি বললাম, শুনুন, আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে তখন গ্রেফতার করে রেখেছেন, ফাঁসি কার্যকর হয় নাই তখন। আমি বলেছিলাম, শুনেন, তাদেরকে গ্রেফতার করে আপনারা মনে করেছিলেন বাংলাদেশের মানুষের কণ্ঠকে আপনারা রুদ্ধ করে দিবেন। আপনারা মনে করেছিলেন বাংলাদেশকে আপনারা যা খুশি তাই করবেন। আপনারা ভেবেছিলেন আমাদেরকে নিয়ে যা ইচ্ছা তাই আপনারা করবেন। আপনারা একটি মেয়েকে ধর্ষণ করে মজনুর মতো একজন পাগল সাজাবেন। আপনারা মুক্তির পায়ে কোরআন রেখে একজন পাগলিক বাপ সাজাবেন। এরকম পাগলামি করতে করতে আপনারা এমন পাগলের দেশে পরিণত হবেন যে আপনাদেরকে দেশের মানুষ পাগলা গারদে ঢুকে এই দেশের মানুষ মুক্তির জন্য রাস্তা আমাকে নরম কথা বলে আপনার কি লাভ? আমার মতো শফিকুল ইসলাম মাসুদকে আপনি নরম কথা বলে কোনো লাভ নেই। কারণ যে প্রজন্মকে আপনারা ধ্বংস করার জন্য দিনের পর দিন একটা অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রেখে জাতিকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র করেছিলেন, আমরা সেই ষড়যন্ত্র বুঝতে পেরেছিলাম। বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এত লম্বা সময় ধরে বন্ধ ছিল বলে আমাদের কারো জানা নেই। কেন বন্ধ রেখেছিলেন? এই কোন প্রশ্নের জবাব আপনার কাছে আছে? আমাদের কাছে আছে, এই দেশের জনগণের কাছে আছে। আপনারা ভয় পান, আপনারা মিডিয়াগুলোর কণ্ঠ রোধ করে রাখেন, কারণ আপনারা ভয় পান, কারণ আপনারা কাশের ঘরে বাস করেন, কারণ আপনারা কাচের ঘরে বাস করেন। সেখান থেকে আপনারা মনে করেন যেখান থেকে একটা কথা বললে লক্ষ কথা আপনাদেরকে ধ্বংস করে তছনছ করে দেবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমি আর দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। পৃথিবীর ইতিহাসে আজকে শুধু নতুন করে এরকম জালিম, এরকম স্বৈর শাসক, এরকম স্বৈরাচারীর হঠাৎ আজকে আগমন ঘটে নাই। আপনারা যদি ইসলামের ইতিহাস পড়েন, আপনারা যদি কোরআন হাদিস তাওরাত জবুর ইনজিল পড়েন, আপনারা যদি এদেশের পরবর্তী পৃথিবীর ইতিহাস সেইগুলো অধ্যয়ন করার লোক এখানে অনেক আছেন, আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীর ইতিহাসের সমস্ত জালিম সরকারের উদাহরণ হচ্ছে আজকে এখন যেমন রাত দিন পার হয়ে হয়ে রাত আসছে, রাতের অন্ধকার কেটে যেমন তারপর আবার আরেকটা নতুন সূর্যের উদয় হয়, পৃথিবীর সমস্ত জালিমের অধঃপতন ঘটে আরেকটা নতুন সূর্যের উদয় হবে। এটা যেমন সত্য, এই জালিম সরকারের
বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা এটা নয় যে আমরা কে কোন দল করে। আজকে মানুষের সবচেয়ে বড় সমস্যা, তারা বলেছেন যে তারা উন্নয়ন করেন না। কে বলেছে উন্নয়ন করেন না? তারা খুনের উন্নয়ন করেছে। কে বলেছে তারা উন্নয়ন করেন না? আজকে এখন সেগুন বাগিচার বাগানে যান না, বাজারের দ্রব্যমূল্যের উন্নয়ন করেছে। আজকে কে বলেছে উন্নয়ন করেন নাই? দুর্নীতির বাজারে যান না, দুর্নীতির এমন একটা খাত নেই যেখানে তারা উন্নয়ন করেন নাই। দুর্নীতি তারা এখন পৃথিবীর সেরা উদাহরণ স্থাপন করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আমাদেরকে সবচেয়ে লজ্জিত দেশ হিসেবে স্থাপন করেছে। তাদের মন্ত্রীকে তারা সরিয়েছে, তাদের মন্ত্রীকে তারা পাগল বানাচ্ছে। এটা এই জন্য যে এই সমস্ত ক্ষেত্রে তারা উন্নয়ন করতে করতে তাদের সামনে আর কোনো পথ নেই। এখন একটাই পথ, তারা আসলে আপনি পতন ঘটানোর জন্য আন্দোলন করার দরকার নেই। তারা পতনের একটা রাস্তা খুঁজছে, শুধু সেই রাস্তাটা করে দিতে পারলেই তারা নিজেরা পালাবার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। সেই প্রত্যাশা ব্যক্ত করছি, আমাদের প্রিয় বাংলাদেশ, এটাকে আমাদের সাজাতে হবে, এটাকে আমাদের তৈরি করতে হবে। এই দেশ আমার, এই দেশ আমাদের। আমরা এই দেশে কেউ ভারতীয় হয়ে থাকিনি। এই দেশ আমরা, এখানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশায়, সেই আগামী দিনের আন্দোলনে রাজপথে আপনাদের সবাইকে সাথে নিয়ে স্বৈরাচার এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলবো। আমাদের বেগম খালেদা জিয়া দেশের নেত্রী, তাকে গ্রেফতার করে আটকে রাখার পর যখন মনে করেছিলেন তাকে এতটুকু সুযোগ দেওয়া উচিত, আপনারা দিয়ে সান্ত্বনা পান নাই। তারপর তাকে এভাবে রেখে দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী একটু নড়াচড়া করে, আপনাদের কাছে ভালো লাগে নাই? সেক্রেটারি জেনারেল সহ 10 জন নেতাকে আপনারা গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাদেরকে আটক করে রেখেছেন। আজকে স্পষ্ট করে বলতে চাই, যাদেরকে শহীদ করে, যাদেরকে খুন করে, যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শেষ করে দিতে পারেন নাই, গ্রেফতার নির্যাতন করে রিমান্ডে নিয়ে আমাদেরকে আপনারা শেষ করতে পারবেন, এটা আপনারা বোকার সহিবাস করছেন। সুতরাং আসুন, এসব গ্রেফতার নির্যাতন গুম খুনের ভয় দেখে আমাদের লাভ নেই, বরং নিজেরা ভীত সন্ত্রস্ত হয়ে আজকে আরো নিচের দিকে চলে যাচ্ছেন। সেখান থেকে বাঁচার জন্য রাস্তা তৈরি করুন, আর সেই রাস্তা তৈরি করতে আমরা আপনাদেরকে সাহায্য করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই 40তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে অবিরাম শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ থেকে কথা শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আপনার জাগরণমূলক বক্তব্যের জন্য। আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্যের আগে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরানকে তার মূল্যবান বক্তব্য বাংলাদেশ লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বিএনপির সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এনপিপি চেয়ারম্যান ডক্টর আপনি পয়াজার ছবি লাগে দায়িত্ব লইছেন পুরো বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মহানগর সাধারণ সম্পাদক রে ভাই কি লো ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জাকপার সভাপতি জনাব খন্দকার মুখর রহমান, জাতীয় দলের সভাপতি অ্যাডভোকেট এহসানুল হুদা, আমাদের সাংবাদিক দলের সাধারণ সম্পাদক ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম, মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরী, এলডিপির মহাসচিব জনাব শাহাদ হোসেন সেলিম, জাতীয় পার্টির মহাসচিব জনাব আহসান আবিদ লিঙ্কন, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব জনাব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান জনাব এস এম ইউসুফ আলী, হিন্দু রত্ন রামকৃষ্ণ সাহা এবং আমাদের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এসেছেন এবং আরো যে সমস্ত সংগঠনের বাইরে আমাদের এনপিপির মহাসচিব আছেন মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের
সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত খুব কাছের মানুষ জনাব আনোয়ার হোসেন, আমাদের বিএনপির সহপ্রচার সম্পাদক এবং 20 দলীয় জোটের আন্দোলন সংগ্রামে কর্মসূচিতে যার বলিষ্ঠ ভূমিকা আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে, জনাব কৃষিবিদ শামীমুর রহমান শামীম, মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম চৌধুরী মিলন, মাওলানা রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পর্যাপ্ত সময় আছে, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবে, সাংবাদিক বন্ধুদের কাজ করার সুযোগ দেবেন। আমি শুরুতেই আজকের এই সভার শুরুতে আমাদের এখানে যারা আজকে নতুন এসেছে আপনাদের মাঝে হয়তো একটি প্রশ্ন যে বাংলাদেশ লেবার পার্টি ব্যানারে জিয়াউর রহমানের ছবি কেন? জিয়াউর রহমানের ছবিতে ব্যবহার করবে বিএনপি। এটা আপনাদের একটু জানানোর জন্য আমার বলা দরকার, এই কারণে যে আমরা যেটা মনে করি, লেবার পার্টি মনে করে যে লেবার পার্টির প্রতিষ্ঠা হয় 1974 সালে। তিনি 13 মিনিটের সংসদে বাকশাল করে ওই লেবার পার্টিকে নিষিদ্ধ করেছিলেন। পরবর্তী যে লেবার পার্টি হয়েছিল 1977 সালে, এটা জিয়াউর রহমানের অবদান। এবং লেবার পার্টি মনে করে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, ইভেন আওয়ামী লীগ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের পুনর্জন্মদাতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সমস্ত রাজনৈতিক দলের উচিত জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানানো, জিয়াউর রহমানের ছবি লাগানো এবং তাকে যথাযথ মূল্যায়ন করা। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা যারা এসেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন, দেশ জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন, আপনাদের সবাইকে আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বর্তমান সময়ে এই লক্ষ লক্ষ হামলা মামলার নুজ যে বিরোধী দল, এই বিরোধী দলের যিনি মুখপাত্র, প্রধান নেতা হিসাবে আজকে বাংলাদেশে আমাদের সামনে যিনি রয়েছেন এবং আমাদের বিগত 20 দলীয় জোটের আন্দোলন সংগ্রামে আমরা যাকে কাছে পেয়েছি, তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগ্রামী বন্ধুরা আমার, তিনি মূল্যবান বক্তব্য রাখবেন, আমি দু একটি কথা বলে শেষ করব। 20 দলীয় জোট এটা কোনো নির্বাচনী জোট ছিল না। নির্বাচনী জোট বলতে এরকম, নির্বাচনের 7 দিন আগে গঠন করে নির্বাচনে গিয়ে আবার আমরা হারিয়ে গিয়েছি, এমন জোট কিন্তু 20 দলীয় জোট নয়। 20 দলীয় জোট বাংলাদেশের 4 মাসের আন্দোলন। আপনাদের মনে আছে, বাংলাদেশের সমস্ত রাস্তাঘাট, জেলা সংযোগগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। 14 সালের নির্বাচন এই 20 দলীয় জোট ঠেকিয়েছিল। আপনাদের 18 দলীয় জোট, এই 20 দলীয় জোট সেদিন বাংলাদেশের সমস্ত ভোট কেন্দ্রে কিন্তু ভোট হয়নি। এবং আপনারা জানেন যে কয়েকটি নির্বাচনী এলাকাতে ভোট হয়েছিল, তার ভিতরে প্রায় 650 ভোট কেন্দ্রে ভস্মীভূত হয়েছিল এই 20 দলীয় জোটের নেতা কর্মীদের কারণে। এবং আপনারা জানেন 56টি ভোট কেন্দ্রে একটা ভোটও করে নেই, তার অবদান এই 20 দলীয় জোটের। যার কারণে বলতে চাই যে এই সমস্ত বন্ধুরা কয়েকদিন পর পরে আপনারা আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। আমাদের 20 দলীয় জোট ভাঙার অনেক চেষ্টা হয়েছে। ইতিমধ্যে যারা গিয়েছেন তারা যদি আন্দোলন সংগ্রামে সামান্য একটু চাপ সহ্য করতে না পারেন, একজন নেতার মুক্তির জন্য যদি 20 দলীয় জোট ছাড়তে হয়, তাহলে আমাদের 20 দলীয় জোটে আছে বলে আমি মনে করি না। আজকে 20 দলীয় জোটে যারা আছেন তারা পরীক্ষিত, তারা খাত নিখাত একটি জোট হচ্ছে 20 দলীয় জোট। এই 20 দলীয় জোটের নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। আমরা জাতির কাছে ক্ষমা চাই, বিশেষ করে লেবার পার্টির পক্ষ থেকে। আমরা তার আন্দোলন সংগ্রামের জন্য আমরা তেমন ভূমিকা রাখতে পারিনি বলে আমরা ব্যর্থ হয়েছি তা নয়, আগামীতে যে পারবো না যে এমনটা বলা যাবে না। সংগ্রামী বন্ধুরা আমার, আজকের এই সভা থেকে আমি দেশমাতা বেগম খালেদা জিয়া, আমাদের 20 দলীয় জোটের নেত্রী, তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। সংগ্রামী বন্ধুরা আমার, নির্বাচন কমিশন সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং এই সরকার এই সার্চ কমিটির নামে একটি আওয়ামী কমিটি দিয়ে
তার শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে কাকে বের করবে আমরা জানি না। অবশ্যই তাকে বিশুদ্ধ আওয়ামী লীগ হতে হবে। অবশ্যই সেই আজকে যে হুদা আছেন সেই বেহুদার চেয়েও আরো শক্তিশালী ভাবে আওয়ামী লীগ আর হতে না পারলে তাকে শেখ হাসিনা বানাবেন না, তাকে আবার ক্ষমতায় আসা নির্লজ্জা নিয়ে তারা কাজ করছে। সংগ্রামী বন্ধুরা, আমার একটা কথা পরিষ্কার, এই নির্বাচন কমিশনে যদি বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে দিয়েও যদি পুনর্গঠন করা হয়, তারপরেও যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকে, সেই নির্বাচনে গিয়ে আমরা কোনো সুবিধা করতে পারবো না। তাই বলতে চাই, আমাদের দাবি হতে হবে একটা, বাংলাদেশের সমস্যা রয়েছে হাজারটা, সমাধানের রাস্তা হচ্ছে একটা, সে রাস্তা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার ক্ষমতা থেকে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এবং 14 সালের মতো নয়, নতুন করে ইতিহাস তৈরি করবে এই বিএনপি, এই জামাত, এই লেবার পার্টি সহ বিএনপি নির্ধারণ করবে 20 দলীয় জোটে কে থাকবে কে থাকবে না। এটা মিডিয়ারও দায়িত্ব নয়, এটা 20 দলীয় জোটের কোন শরীক দলেরও দায়িত্ব নয়। আমি জোট করেছি জামাত ইসলামের সাথে নয়, আমি জোট করেছি বিএনপির সাথে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমি বেগম খালেদা জিয়া যতক্ষণ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন থাকবেন আমি তার দিকে তাকিয়ে থাকবো। বেগম খালেদা জিয়া যখন বলবে যে লেবার পার্টিকে প্রয়োজন নাই, সেদিন আমি মনে করব আমি 20 দলে নাই। তার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবো। 20 দলীয় জোটের আগে যে 18 দলের ঘোষণাপত্র ছিল, মাননীয় মহাসচিব আপনার নেতৃত্বে সেদিন জোট ঘোষণা হয়েছিল, সেখানে আমাদের উদ্দেশ্য ছিল আমরা এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, আমরা ভোটাধিকার প্রতিষ্ঠা করব, আমরা গণমানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দেব। সেই লক্ষ্যে কিন্তু আমাদের জোট গঠন করা হয়েছিল। আমার মনে হয় এখন পর্যন্ত বাংলাদেশে সেই প্রয়োজন এখনো ফুরিয়ে যায়নি। তার মানে 20 দলীয় জোটের প্রয়োজন এখনো ফুরিয়ে যায়নি। 20 দলীয় জোট যদি শক্তি না থাকে, যদি কোনো নাম সর্বস্ব, পেট সর্বস্ব, এই সমস্ত নিউজ যারা তৈরি করে তারা বাংলাদেশের টাকায় নয়, তারা বাংলাদেশের টাকায় নয়, তারা পূর্ব দেশ এই ভারতের টাকায় যে সমস্ত টিভি চ্যানেল পত্রিকাগুলো বাংলাদেশে কাজ করছে, তারা চায় বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে, তারা চায় আমাদের নেতা কর্মীদের মাঝে বিভ্রান্ত করতে। তাদের কথা আজকে সে আওয়ামী লীগের কথা। আমরা বলতে চাই, আমাদের ঘরের ভিতরে কেউ ঘর করার চেষ্টা করবেন না। 20 দলীয় জোটের কিছু বন্ধুরা দেখছি জোটের ভিতরে জোট করার চেষ্টা করছেন, ঘরের ভিতরে ঘর করার চেষ্টা করছেন। মুখে বলবেন জাতীয়তাবাদী, আপনাদের কথায় হবে আওয়ামী। আমরা বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে বাংলাদেশে প্রত্যাবর্তন দিতে চাই। আমরা বাংলাদেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার চাই। কোন ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট আমরা মানি না, আমরা বুঝি না। আজকে 15 বছর রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা দেশে আসি নাই। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মুস্তাফিজুর রহমান ইরানের জন্ম হয়েছে। একটা কথা পরিষ্কার, বাংলাদেশে যে নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার অধীনে নেতৃত্বে নির্বাচন হবে। তারেক রহমান বাংলাদেশে আসবে, কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, সেই মীমাংসা আগে নয়, সেই মীমাংসা হবে নির্বাচনের পরে। নির্বাচনের পরে সংগ্রামী বন্ধুরা আমার, সংখ্যালঘু নির্যাতন নিয়ে অনেক কথা হয়েছে। আপনারা জানেন যে এই যে একটু আগে বললো যে একটি দর্শনকে কেন্দ্র করে সেদিন মজবুত সাজিয়েছিল আওয়ামী লীগ, আজকে আবার সে একদিন পাগল ইকবালকে ধরে এনেছে, তাকে সেই কলুর বলদ বানানোর জন্য। তারা আজকে এটা একটা নতুন কিছু নয়। আজকে বাংলাদেশের সেই দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতের কাছে আহ্বান জানিয়েছেন সহযোগিতার জন্য। তার মানে কি ভারত থেকে সেনাবাহিনী পাঠাবে নাকি এখানে? আজকে ট্রাম্পের কাছে যে হিন্দু মহিলা প্রিয় সাহা, তিনি গিয়া যে বিচার দিয়েছিলেন, তার বিচার আজকে মন্ত্রী এই যে মুরাদের বক্তব্য, আজকে বিভিন্ন জায়গায় যে অগ্নিসংযোগ, আপনাদের মনে আছে এই গাইবান্ধাতে যে অগ্নিসংযোগ করা হয়েছিল, সেদিন অগ্নিসংযোগ করেছিল কারা? এই পুলিশ সেদিন কিন্তু অগ্নিসংযোগ করেছিল, আওয়ামী লীগের নেতারা অগ্নিসংযোগ করেছে। গত কয়েকদিন আগে বিচারপতির বাড়িতে অগ্নিসংযোগ করতে গিয়ে 3 জন গ্রেফতার হয়েছে, তাদের পরিচয় আওয়ামী লীগ। তার মানে বাংলাদেশে একটি গোলা
পানিতে মাছ শিকারের জন্য আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে তারা যে শেখ হাসিনা বলেছে আমি ভারতকে সব দিয়েছি, তার মানে সব মানে সার্বভৌমত্ব দিয়েছে। আজকে সেই সার্বভৌমত্ব হচ্ছে একটা নারীর সতীত্বের মতো। আজকে বাংলাদেশের সতীত্ব হারানোর জন্য, আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনা তিনি আজকে ভারতের কাছে দাসখত দিয়েছেন। সেই দাসখত থেকে আজকে বাংলাদেশ রক্ষা করতে হবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আজকে খালেদা জিয়া অসুস্থ, আজকে খালেদা জিয়ার মতো একজন ব্যক্তি যিনি আজকে নাতিপুতি নিয়ে থাকার কথা, তার আজকে দেশ নিয়ে ভাবার কথা ছিল না, কিন্তু জনগণের কথা চিন্তা করে তিনি আজকে রাজনীতি করছেন। তিনি আজকে আমাদের কথা চিন্তা করে আজকে সার্বভৌম বাংলাদেশকে একটি নিরঙ্কুশ বাংলাদেশ করার জন্য তিনি রাজনীতি করছেন। সর্বোপরি বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া আমরা কোনো নির্বাচন মানব না। আজকে মহাসচিব সাহেব আছেন, আজকে বিএনপি পুনর্গঠন চলছে, বিএনপির অঙ্গ সংগঠন পুনর্গঠন চলছে। বিএনপি যখন মনে করবে তখন 20 দলীয় জোট সক্রিয় হবে, বিএনপি যখন মনে করবে তখন 20 দলীয় জোটের কর্মসূচি আসবে। আমাদের এর বাইরে আমরা যারা শরিক দল আছি, আমি মনে করি আমাদের এক সুরে কথা বলা দরকার। আজকে আমাদের নতুন কোনো কথা বলে পত্রিকায় 2 লাইন নিউজ ছাপিয়ে আজকে চাঁদিয়ে আমাদের কোনো প্রকার সুবিধা আমরা পাবো না। যার কারণে আমাদের বক্তব্য পরিষ্কারভাবে বলতে হবে যে এই হাসিনাকে ক্ষমতায় রেখে আমাদের কোনো নির্বাচনে যাব না। 20 দলীয় জোটের ঐক্য এবং সংহতিকে আমাদেরকে অটুট রাখতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আমি পরিশেষে একটা করে বলবো, একটা কথা বলে শেষ করব। আপনারা জানেন, একদিকে যদি আমরা শেখ মুজিব এবং জিয়াউর রহমানকে রাখি, আবার যদি এক পাল্লায় খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে রাখি, জানি না আমি কোনটা ছোট বড় হবে বলতে চাই না, কিন্তু আরেকদিকে যদি আমরা তারেক রহমানকে রাখি, কিন্তু আরেক পাল্লায় আমরা কাকে রাখবো? আছে কেউ? কেউ নাই। এই হচ্ছে শেখ হাসিনার প্রধান জ্বালা। শেখ হাসিনার জ্বালা হচ্ছে আগামী প্রজন্ম তার শেষ হয়ে গেছে। বাংলাদেশে রাজনীতি করার মতো শেখ হাসিনার কেউ নাই। এই জ্বালার কারণে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকে তারেক রহমানের মামলায় যিনি রায় দেয়, সেই বিচারপতিকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়। আজকে তারেক রহমানের নামে আজকে শেখ হাসিনা বক্তব্য রাখতে পারবে, কিন্তু খালেদা জিয়াকে জেলখানায় থাকতে হবে। আজকে তারেক রহমান বক্তব্য রাখতে পারবে না। আপনি এতটাই আপনার জ্বালা, তারেক রহমানের একটা বক্তব্য আপনি সহ্য করতে পারেন নাই। আপনি প্রেস ক্লাবে তালা লাগিয়েছেন, আজকে আমাদেরকে কথা বলতে দিচ্ছেন না। আপনি কতদিন কথা বলবেন? একটা বক্তব্য দিয়েছি, 95 লক্ষ ভিউ হয়েছে একটা আইডি থেকে। আমরা কথা বলা শুরু করলে আমরা রাজপথেও থাকবো, কথাও বলবো, এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে যে সরকার আসতেছে, আপনাদেরকে আবারও সুবিধা জানাই, আওয়ামী লীগের কাছে কোনো জনপ্রিয়তা নাই। তারা শুধুমাত্র মুখ দিয়ে তাদের কতটি টিভি চ্যানেল আছে, সেই ভারতীয় রয়ের টাকায় যেগুলো চলে, সেগুলোর উপর ভর করে যারা আজকে ক্ষমতায় টিকে আছে, এই রয়ের সমস্ত কার্যক্রমকে উপেক্ষা করে দেশপ্রেমিক তৌহিদি জনতা এবং এদেশের জাতীয়তাবাদী মূল্যবোধের শক্তিকে, জিয়াউর রহমান যে থিওরি নিয়ে সেই বিএনপি গঠন করেছিল, জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেছিল, সেই থিওরিতে আমাদের আমরা জিয়াউর রহমান মনে করব, তত আমরা সমৃদ্ধ হব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছে আমাদের আদর্শের ঠিকানা, আমাদের সমস্ত কিছুর মোহনা হচ্ছে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি পরিশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, 20 দলীয় জোট জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে এসে আসবে ফিরে বাংলাদেশে। আমরা অধীর আগ্রহে বসে আছি আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একজন সফল সাবেক মন্ত্রী, রাজপথের লড়াকু সৈনিক, বারবার কারা নির্যাতিত ব্যক্তিত্ব, বিএনপির বর্তমান বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত
যান না আর ওখান থেকে পিছন থেকে তো ক্যামেরাম্যানরা অবজেকশন নেবে বাংলাদেশ সেবা পার্টি প্রতিষ্ঠা বার্ষিকীর এই উপলক্ষে আয়োজিত আজকে এই আলোচনা সভায় সভার সভাপতি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান সাহেব, যিনি ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে একটা জায়গা করে নিয়েছেন তার কাজের মধ্যে দিয়ে, এবং আজকে এই আলোচনা সভাপতি অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতে রাজনীতির যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় কাজ করার সুযোগ পাচ্ছে 1975 সালের পট পরিবর্তনের পর থেকে। তার আগে নিশ্চয়ই আমাদের সকলের জানা আছে যে এই দেশে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের পরে 1975 সালে স্বাধীনতা যুদ্ধে সেই আশা আকাঙ্ক্ষা লক্ষ্য সবগুলিকে ধূলিসাৎ করে দিয়ে তৎকালীন গোষ্ঠী আওয়ামী লীগ তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল এবং সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, মানুষের মৌলিক অধিকারগুলো হরণ করা হয়েছিল। অর্থাৎ এক কথায় একটা সম্পূর্ণভাবে একটি একদলীয় শাসন ব্যবস্থা, গণতন্ত্রবিহীন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। এই দেশের স্বাধীনতার যুদ্ধের ঘোষক, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট আজম সাহেব, তিনি 1975 সালের পরে 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তখন থেকে সেই বহুদলীয় গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক একটা অবস্থান দিয়েছিলেন এবং সংবিধানে সেটাকে সংযোজন করেছিলেন। দুর্ভাগ্য আমাদের আজকে এই 50 বছর পরে স্বাধীনতার জাতির দুর্ভাগ্য যে আজকে সেই বহুদলীয় গণতন্ত্র পুরোপুরি ভাবে ধ্বংস হওয়ার পথে। এখানে একটা গণতন্ত্রের মোড়ক লাগিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সমস্ত ব্যবস্থা প্রায় চূড়ান্ত করা হয়েছে, সম্পন্ন করা হয়েছে। এখন যে শাসন ব্যবস্থা চলছে, এটা শুধু নামে মাত্র একটা গণতান্ত্রিক ব্যবস্থা বলে, কিন্তু পুরোপুরিভাবে গোটা দেশ, গোটা রাষ্ট্রকে এখন একটা একদলীয় ব্যবস্থার অধীনে নিয়ে আসা হয়েছে। আমাদের ব্যর্থতাটা ওই জায়গায় জাতি হিসেবে আজকে সুবর্ণ জয়ন্তী পালন করছি 50 বছরের, এখন পর্যন্ত আমরা গণতান্ত্রিক ব্যবস্থার যে মূল স্তম্ভগুলো, কাঠামোগুলো, প্রতিষ্ঠানগুলো, সেগুলো কিন্তু আমরা শক্তিশালী করতে পারি। যার ফলে কি হয়েছে, আজকে একটা ফ্যাসিস্ট সরকার জনগণের সঙ্গে যাদের কোন রকমের সম্পর্ক নেই, বিনা নির্বাচনে শুধুমাত্র বন্দুক, পিস্তল এবং রাষ্ট্রযন্ত্রগুলোকে দখল করে নিয়ে আজকে জোর করে ক্ষমতায় বসে আছে। এটা আমাদের জাতি হিসেবে একটা চরম ব্যর্থতা যে 50 বছরেও আমরা একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো ব্যবস্থা তৈরি করতে পারি। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে এই 50 বছর পরেও আজকে সমাজে যে সমস্ত সমস্যাগুলো দেখা দিয়েছে, অত্যন্ত প্রকট ভাবে এই সমাজ কিন্তু আমরা কখনোই চাইনি। এই দেশের মানুষ কখনোই চাইনি। এই দেশের মানুষ বহুবার সংগ্রাম করেছে, লড়াই করেছে, যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ করেছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, বুকে রক্ত ঢেলে দিয়েছে। একটা গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ, একটা মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য, এবং আমি যেন আমার কথা বলতে পারি, সাধারণ মানুষ যেন তার কথা বলতে পারে, এবং গণতান্ত্রিক ব্যবস্থা যেটা সবচেয়ে বড় কথা, যে একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে জনগণ যেন ভোট দিয়ে তাদের যে প্রতিনিধি তারা নির্বাচিত করতে পারেন, যে প্রতিনিধিদের মাধ্যমে এই রাষ্ট্রটি পরিচালিত হবে, সেই জায়গাটা তারা একেবারে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ তার জন্মের পর থেকেই তার যে চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখেছি,
সেই বৈশিষ্ট্যটা কিন্তু এই ফ্যাসিস্ট বৈশিষ্ট্য, এই এখন আয়তান্ত্রিক বৈশিষ্ট্য, স্বৈরতান্ত্রিক বৈশিষ্ট্য। যতবারই তারা ক্ষমতা এসেছে ততবারই তারা এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একটা একদলীয় কর্তৃত্ববাদী একটা ব্যবস্থা তারা চালু করার চেষ্টা করেছে এবং করেছে। আজকে বাংলাদেশের মানুষ প্রচন্ড একটা দুঃসহ একটা অবস্থার মধ্যে দিয়ে বাস করছে। একদিকে তার জিনিসপত্রের দাম দ্রব্যাদি প্রতিদিন হু হু করে বাড়ছে। চাল 10 টাকা কেজি চাল খাবে বলেছিল আমাদেরকে, আজকে 70 টাকা কেজি চাল। তেলের দাম বেড়ে গেছে, লবণের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে। এমন একটা জিনিস নেই, আপনার মরিচ থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে এমন একটা দ্রব্য নেই যে যার দাম 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে গেছে। কিন্তু অন্যদিকে মানুষের যে আয়, যেটাকে আমরা অর্থনীতির ছাত্র হিসেবে প্রকৃত আয়, রিয়াল ইনকাম, সেটা কিন্তু বাড়ে। এবং যার ফলে কি হচ্ছে, আজকে গরিব থেকে আরো গরিব হচ্ছে। আর আওয়ামী লীগের এই লুটেরারা তারা ধনী থেকে ধনী হচ্ছে। দুর্নীতি এমন একটা পর্যায়ে গেছে যে এখন বলা হয় যে সিস্টেম অফ দিস স্টেট হচ্ছে আপনার দুর্নীতি, কারাপশন। আপনি যেখানে যাবেন, ছাত্র ভর্তি করতে যাবেন দুর্নীতি, আপনি হাসপাতালে যাবেন দুর্নীতি, আপনি একটা বিচারালয়ে যাবেন সেখানে দুর্নীতি, কোথায় দুর্নীতি নেই। এমনকি আপনার এই যে যখন আপনি বাজারে যান, সেখানে যখন আপনার জিনিসপত্র কিনতে পান না, পাওয়া যায় না, সেখানে আমরা দুর্নীতি এসে যাচ্ছি। আজকে দুর্নীতি পুরোপুরি ভাবে এই সমাজকে একদম আমার বলতে হয় যে একেবারে ক্ষয় করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। প্রিয় বন্ধুগণ, আমাদের যে প্রধান যে এখন সমস্যা, সেই সমস্যা হচ্ছে আমাদের এখানে যে পলিটিক্যাল সিস্টেম, যেটা এই সিস্টেমটাকে আপনারা আবার গণতন্ত্রের দিকে ফিরিয়ে নিয়ে আসেন। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, সেই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসেন। এটা এত সহজ কাজ নয়। একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একটা গণতান্ত্রিক শক্তির লড়াইটা এত সহজে নয়। এখানে পৃথিবীতে সবসময় এই ধরনের শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, সম্পত্তির ক্ষয় হয়েছে, মানুষ তার ন্যূনতম যে নিরাপত্তা, সেই নিরাপত্তা থেকে তারা বঞ্চিত হয়েছে। কিন্তু লড়াইটা মানুষ করে গেছে। আজকে বাংলাদেশেও মানুষ লড়াই করছে, সংগ্রাম করছে। সরকার প্রতি মুহূর্তে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং এখানে একটা বিভাজন তৈরি করছে, একটা ডিভিশন তৈরি করছে। সেই ডিভিশন এক এক সময় একটা সামনে নিয়ে আসে। স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। এখন আপনার তারা ধর্মীয় বিভাজন পড়েছে। কি করে মানুষের মূল যে সমস্যা, সেই সমস্যা থেকে মানুষকে বিভ্রান্ত করা যায়। আমাদের সমস্যা এখন আমাদের জিনিসপত্রের দাম বাড়ছে। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ভোট দিতে পারি না। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা কথা বলতে পারি না। আমাদের অধিকারগুলো নেই, আমাদের অধিকারগুলো হরণ করা হচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলো সরিয়ে নিয়ে এসে তারা এখন এই একটা সাম্প্রদায়িক একটা সমস্যা, সংকট তৈরি করছে, সৃষ্টি করছে। এটা তো পরিষ্কার, পত্র পত্রিকাগুলো সব দেখেন, দেখলেই বুঝতে পারবেন এটা সত্য ঘটনা। সবাই এটা মেনে নেয় যে সরকারের মদত ছাড়া কখনো সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না। যারা সরকারে থাকে তাই আজকে যে আপনার পত্র পত্রিকায় যে লেখা হচ্ছে, ইকবালের কথা কিছুক্ষণ আগে বললেন, ইকবাল নামে একজন একটা আপনার বলা যেতে পারে অপ্রোগ্রেসিস্ট এবং মাদক সেবী, তাকে নাকি ধরা হয়েছে। এটা একদিন কোথায় ছিল? এটা এই বিশ্বাসটা কে করবে? কারা তাকে সেখানে দিল? কেন আপনারা ঘন্টার পর ঘন্টা সেখানে কোনো পুলিশ পাঠালেন না, বা পুলিশ গেল না, বা পুলিশ থেকেও তারা কোনো ব্যবস্থা নিল না? রংপুরের ঘটনায় দেখলাম আমরা যে একদিকে ওসি, চেয়ারম্যান সবাই মিলে আপনার আলোচনা করছে, একটা আপোষ করার চেষ্টা করছে, মীমাংসা করার চেষ্টা করছে। অন্যদিকে বাইরে থেকে এসে লোকজন পাড়া জ্বালিয়ে দিচ্ছে, হাজি পাড়া জ্বালিয়ে দিচ্ছে। দুর্ভাগ্য। তাহলে কি আমরা বলবো যে তাদের ছত্র ছায় সেখানে সেই ঘটনাটা ঘটেছে? কুমিল্লার যে ঘটনাগুলো ঘটেছে আপনারা সবাই কাছে দেখেছেন, পত্র পত্রিকা দেখেছেন, আমি সেটা রিপিট করতে চাই না। কিন্তু কি করলেন? যখন এই ঘটনাগুলো ঘটলো, প্রথমেই
ওবায়দুল কাদের সাহেব বলেন বিএনপি করেছে। বিএনপি যে আমাদের লোকেরা কথায় কথায় একটাই কথা সে বলবে যে যত দোষ নন্দ দোষ। আপনাদের চরম ব্যর্থতা যে আজকে এই সমাজে আপনারা কোনো মানুষকে নিরাপত্তা দিতে পারেন না, কোনো মানুষকে নিরাপত্তা দিতে পারেন না। আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তারা ধর্মে বিশ্বাস করেন, তারা ধর্ম সেই পালন করবেন। মুসলিম সম্প্রদায়ের লোকেরা তারা তাদের ধর্ম পালন করবেন। আপনার বৌদ্ধরা তারা তাদের ধর্ম পালন করবেন, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবেন। এটাই তো বাংলাদেশ। আপনারা কি করছেন? অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন, যেটা হাজার বছর ধরে চলে এসেছে এবং সেটা এখনকার সমস্যা নয়। এই সমস্যা আপনারা তৈরি করছেন কিন্তু মানুষের দৃষ্টিটা, মানুষের যে মনোযোগ সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আপনারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন। আমি বেশি কথা বলতে চাই, আমি শুধু একটা কথা বলতে চাই। আপনারা যে কথা মাসুদ বলেছে কিছুক্ষণ আগে, যে ইতিহাস যদি আমরা দেখি, পর্যালোচনা করি, আমরা যে মানব সভ্যতাকে এক পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব সব সময় জনগণের একটা ঐক্য, জনগণের ঐক্য ছাড়া কখনোই এই ধরনের ফ্যাসিস্ট কোন শাসককে সরানো সম্ভব হয় না। সেই জনগণের ঐক্য সৃষ্টি করে এদেরকে সরাতে হবে। আমরা বিপ্লবী নই, আমরা বিপ্লব করি না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ক্ষমতার পরিবর্তন চাই। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে আমাদের জনগণের যে মালিকানা রাষ্ট্রের উপরে, সেই মালিকানাটাকে প্রতিষ্ঠা করতে চাই। এটা সম্ভব একমাত্র যদি জনগণ একটা ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করে এবং অতীতের মতো শান্তিপূর্ণভাবে একটা জনতার ঐক্যের মাধ্যমে আমরা এদেরকে সরাতে পারি, দামকে সরাতে পারি। এছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমি মনে করি যে আমাদের মধ্যে এখন পর্যন্ত এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকার শত চেষ্টা করেও সেই জনগণের ঐক্যকে তারা নষ্ট করতে পারে। আজকে পত্র পত্রিকা বলেন, আপনি সোশ্যাল মিডিয়া বলেন, যেখানে দেখবেন এই সরকারের কোনো সমর্থক আপনি খুঁজে পাবেন, পাওয়া যায় না। এমনকি সাধারণ শ্রমজীবী মানুষ, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, সব বলবে যে কত দ্রুত এটা যাবে, কারণ তার জীবন দুর্বিষয় উঠেছে। আজকে শিক্ষককে জিজ্ঞেস করুন, সে বলবে যে এরা দ্রুত কবে যাবে। ছাত্রকে জিজ্ঞেস করুন, তারা বলবে যে এরা দ্রুত কবে যাবে। এই অবস্থাটা আজকে আছে। এখন আমাদের যেটা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটা প্রয়োজন, তাদেরকে সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে জনগণের সঙ্গে একীভূত হয়ে এসে গিয়ে জনগণকে সম্মিলিত করে জনগণের সঙ্গে নিয়েই এই আন্দোলন করতে হবে, যে আন্দোলন মধ্য দিয়ে আমরা এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকারকে সরতে বাধ্য করব। নির্বাচনের কথা এসছে, দেশের নির্বাচন আমরা অনেক দেখি, এই সরকারের অধীনেও আমরা নির্বাচন দেখি, বারবার দেখেছি। খুব পরিষ্কার কথা, যেটা আজকে আমার এখানে আশেপাশে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছেন, যা আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েই আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করেছিল এবং সেদিন আমাদেরকে 173 দিন হরতাল করে আমাদেরকে ওই পার্লামেন্টে কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারকে আমরা নিয়ে এসেছিলাম, আমাদের দেশের খালেদা জিয়াকে সংবিধানের সংযোজন করেছিলেন। সেই কেয়ারটেকার সরকার, যেটা বাংলাদেশের পলিটিক্যাল কালচারে আমি মনে করি, আমরা মনে করি, সবাই মনে করি যে আসলে সরকার নির্বাচনের সময় সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে কোনো নির্বাচন জনগণের যে আপনার আশা আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটে না, সে গ্রহণযোগ্য হয় না। আজকে সেই তত্ত্বাবধায়ক সরকার তারা বাতিল করেছে। কখন বাতিল করেছেন? যখন তারা ক্ষমতায় আসবেন ওই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। 2009 সালে আসার পরে তারা 2012-তে, যদিও সমস্ত রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছিল, ইনক্লুডিং আওয়ামী লীগ, যে তত্ত্বাবধায়ক সরকার আরো 2 বার থাকা প্রয়োজন, হাইকোর্টের রায়ও সেটা ছিল, কিন্তু শেখ হাসিনা সেটাকে পুরোপুরি একক সিদ্ধান্ত নিয়ে পাল্টে দিয়ে তিনি দলীয় সরকার তৈরি নির্বাচনের ব্যবস্থা করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দিনই তিনি সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে এই ভয়াবহ ঘটনাটি বাংলাদেশে স্থায়ীভাবে অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করবে। তাই হয়েছে, আজকে গোটা বাংলাদেশ একটা অস্থিতিশীল অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।
এখন এই সরকারের যেহেতু জনগণের কোনো ভিত্তি নেই, জনগণের দ্বারা তাদের কোনো নির্বাচিত হয়ে তারা আসেনি, সেই কারণে তারা এই নির্বাচন দিতে চায় না তত্ত্বাবধায়ক সরকার। তারা সবসময় না আগে যেভাবে আছে সংবিধানের সেই মতোই হবে। সংবিধান তো আপনারা কেটে ছিঁড়ে শেষ করে দিয়েছেন। 1972 সালের সংবিধানের কথা আপনারা বলেন, 1972 সংবিধান তো আপনারাই ধ্বংস করেছেন প্রথম। আপনারাই চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন। আমার মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করতে ইচ্ছা করে আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের বা আমাদের বিজ্ঞ সম্পাদক মন্ডলীকে, যারা বিভিন্ন পত্র পত্রিকা লেখালেখি করেন, কাগজ চালান, 75 পরবর্তী সরকার বলেন তখনই নাকি আপনার গণতন্ত্রের প্রতি সবচেয়ে আঘাত এসেছে। 75 আগে বাকশালের মধ্য দিয়ে যে আঘাত এসেছে সে কথাটা বলেন না কেন? সেখানে আপনাদের লজ্জা কোথায়? একটা নির্বাচিত সরকার আওয়ামী লীগ তখন তারা 11 মিনিটের মধ্যে একটা পার্লামেন্টারি কু করে তারা মৌলিক ফান্ডামেন্টাল যে প্রিন্সিপাল ছিল আপনার আমাদের সংবিধানের যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সেটাকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন। এটা কিন্তু একদলের জন্য বলেন না। তারা যে একটা পুরোপুরি ভাবে একটা একদলীয় এবং একটা ক্লোজ একটা স্টেট তৈরি করেছিল সে কথা তারা কখনো বলে এবং সেটা বলতে চায় না, অ্যাভয়েড করে যায়। দু একজন আজকাল বলা শুরু করছেন মাঝে মাঝে যেটা নাকি ভালো ব্যবস্থা ছিল। মান্নান সাহেব বলছেন কয়েকদিন আগে ভালো ব্যবস্থা ছিল, বলেন চিৎকার করে আমরা বাকশাল করতে চাই, ঘোষণা দেন যে আমরা একদলীয় ব্যবস্থা বাকশাল আবার করতে চাই, সেই কথাটা বলেন। তাহলে দেখা যায় জনগণের কাছে একটা রেফারেন্ডাম দেন, ভোট দেন, যদি মানুষের ব্যবহার করেন সেটাই করেন। সেই শক্তি, সেই সাহস, সেই আপনার সেটা নেই আপনাদের। কারণ আপনারা খুব ভালো করে জানেন যে জনগণের ভোটের মাধ্যমে আপনারা আপনাদের কোনো রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়িত করতে পারবেন না, কারণ জনগণ আপনাদের কাছে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি শেষ কথা এটা বলে শেষ করতে চাই, আমি বিশ্বাস করি আমরা যে আমাদের দেশের বেগম খালেদা জিয়া, যিনি একটা মিথ্যা মামলায় আজকে তাকে সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে, যিনি অত্যন্ত অসুস্থ, তিনি হচ্ছেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতা। তিনি 2000 আমি দুঃখিত আপনার 1990 সালে তার নেতৃত্বে এই দেশে আপনার গণতান্ত্রিক আন্দোলন হয়েছে এবং এখনো আজকে কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনকে আন্দোলন করেই গণতন্ত্রের জন্য, গণতন্ত্র করবার জন্য তিনি এখনো কারাবরণ করে গেছেন। আজকে আমরা তাকে অবশ্যই আমাদের জনগণের শক্তির মধ্যে দিয়ে তাকে আমরা মুক্ত করব, গণতন্ত্রকে মুক্ত করব এবং আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন সেই 8,000 মাইল মিথ্যা মামলায় যাকে আজকে নির্বাচিত হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমান, তাকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো। আমাদের 35 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে তা আমরা প্রত্যাহার করতে সক্ষম হব এবং একই সঙ্গে এখানে সত্যিকার অর্থেই একটা জনগণের প্রতিনিধিত্বমূলক একটি রাষ্ট্র আমরা তৈরি নির্মাণ করতে সক্ষম হব। আমরা একটা মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেগুলোকে আমরা পূরণ করবার জন্য সেই স্বপ্ন যে দেখেছে মানুষ সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কাজ করতে পারবো। মোট কথা একটা বহুদলীয় গণতন্ত্র, আমরা এখানে মুক্ত একটা সমাজ আমরা এখানে নির্মাণ করতে সক্ষম হব। আজকে এই আলোচনা সভার মধ্যে দিয়ে আসুন আমরা সেই লক্ষ্যেই আমরা জনগণের ঐক্য সৃষ্টি করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ধন্যবাদ সকলকে।